পরের অধ্যায়ের নাম হচ্ছে সিনেমাটোগ্রাফার। আমি একটু আমার মতো করে আলোচনা করব, মানে আপনারা বইটা পরে পড়ে নিয়েন। তো এইখানে যেটা আছে, প্রথমেই বলা আছে যে লোকগুলি কারা, মানে সিনেমাটোগ্রাফার কে। সিনেমাটোগ্রাফার হলো যিনি সিনেমার জন্য মুভি ক্যামেরার মাধ্যমে দৃশ্য ধারণ করেন। এটা আমার কাছে সবচেয়ে সহজ মানে সংজ্ঞা মনে হয়। এই সিনেমাটোগ্রাফারের অন্য নাম আছে, যেমন চলচ্চিত্র গ্রাহক, চিত্রগ্রাহক, ক্যামেরাম্যান, আলোকচিত্র পরিচালক, লাইটিং ক্যামেরাম্যান, ডিরেক্টর অফ ফটোগ্রাফি, হ্যাঁ, মানে ডিরেক্টর অফ সিনেমাটোগ্রাফি, ডিরেক্টর অফ ফটোগ্রাফি বা ডিওপি। এবং এর মধ্যে ডিওপি এবং সিনেমাটোগ্রাফার শব্দটা জনপ্রিয়। এখন আসি ডিরেক্টর অফ ফটোগ্রাফি বা ডিওপি, এই বিষয়টা কি আসলে। বড় কাজের ক্ষেত্রে ধরুন যেখানে অনেকগুলি ক্যামেরা ব্যবহার হয়, সেইখানে ক্যামেরা নিজে চালান না এই ডিরেক্টর অফ ফটোগ্রাফি, ক্যামেরা চালান আলাদা ক্যামেরা অপারেটর। বিশেষত হলিউডে যখন বড় বাজেটের সিনেমাগুলো হতো এবং মানে অ্যাকশন মুভি যেগুলো, ধরেন খুবই জটিল যেই সব শুটিং করতে হয়, ধরেন ঘোড়া দৌড়াচ্ছে পাহাড়ের উপর দিয়ে, এখন পাহাড়ের উপর দিয়ে ঘোড়া দৌড়াচ্ছে, এই ধরনের দৃশ্য বারে বারে নেওয়া সম্ভব না। আপনি যদি বলেন আচ্ছা ঠিক আছে, আমি পাহাড়ের ওই পার থেকে একবার শট নিব, পাহাড়ের এই পাশ থেকে একবার শট নিব, পাহাড়ের উপর থেকে একবার শট নিব, পাহাড়ের নিচে থেকে একবার শট নিব, এরকম 12-14 বার শট নিবেন আপনি, আর ওই নায়ক ভদ্রলোক বারে বারে ঘোড়া দিয়ে পাহাড়ে উঠবে, বেচারা মারা যাবে, এটা তো সম্ভব না। তখন এই ধরনের জটিল জায়গায় তখন যেটা করা হইতো যে একাধিক ক্যামেরা একাধিক জায়গায় বসানো হইতো, এবং সেই একাধিক ক্যামেরা যারা চালাইতো তারা ছিল ক্যামেরা অপারেটর, এবং তাদেরকে যে চালাইতো সে ছিল ডিওপি বা ডিরেক্টর অফ ফটোগ্রাফি। এই হচ্ছে বিষয়। এখন আমরা যেটা করি, আমরা অনেক অনেক সিনেমাটোগ্রাফার নিজেকে ডিওপি বলে, কোনো সমস্যা নাই, সে যদি বলে বলতেই পারে। তাহলে ক্যামেরা অপারেটরকে একাধিক ক্যামেরা থাকলে যারা ডিওপির অধীনে ক্যামেরা চালান, ফাইন গেল। সহকারী ক্যামেরাম্যান, সহকারী ক্যামেরাম্যান হলো প্রধান সহকারী একজন আছে, ওকে ফোকাস পুলারও বলে। শব্দটা খেয়াল রাখেন, ফোকাস পুলার। ফোকাস পুলার বা প্রধান সহকারীর কাজ হলো ওই লেন্সের ফোকাসটা ঠিক রাখে। উনি লেন্সের ফোকাস ধরে রাখে সবসময়। ফোকাসটা যে সিনেমাটোগ্রাফার সে রাখে না, ফোকাস রাখা কিন্তু ভীষণ কঠিন কাজ। এবং মানে যদি অ্যাকশন সিনেমা হয়, যে কোনো ধরেন মানে ফোকাস শিফটিং বলে জিনিসটা, যে এক জায়গা থেকে আরেক জায়গায় ফোকাস সরে যাওয়াটা, এটা আরো ভিতরে, আমরা যখন ভিতরে ঢুকবো আলোচনা, তখন এগুলো বুঝবো আমরা, যে ডেপথ অফ ফিল্ড, অন্যান্য বিষয়গুলো আস্তে আস্তে টেকনিক্যাল বিষয়গুলো যখন বুঝে ফেলো তখন এগুলো আপনি আরো বুঝবেন। সেটা হচ্ছে যে অভিনেতা যে হেঁটে যাচ্ছে, সে অভিনেতাকে ফোকাসে রাখা হয়, আর অভিনেতার ব্যাকগ্রাউন্ডটা হয়তো বা দেখা যেতে পারে যে ডিফোকাস, মানে ফোকাসে নাই, ফোরগ্রাউন্ডের কিছু অংশ ফোকাস নাই। এটা কিভাবে করে এটা পরের আলোচনা, কিন্তু এরকম হলো জিনিসটা। সেক্ষেত্রে এই ফোকাসটা যদি শিফট না করা হয়, ফোকাসটা যদি সরিয়ে না হয়, বারে বারে অভিনেতার উপর ফোকাসটা না রাখা হয়, তাহলে কিছুক্ষণ হাঁটার পরে অভিনেতা ডিফোকাস হয়ে যাবে, ওরা দেখা যাবে না, গোলা হয়ে যাবে। এই যে ওর উপরে যে ফোকাসটা থাকবে, এই জন্য আপনাকে ওই ক্যামেরা লেন্সের যে এটা, এই কি বলে এটা, রিংটা ঘুরিয়ে ঘুরিয়ে আপনাকে ওর উপরে ফোকাসটা রাখতে হবে, ফোকাসটা বদলাবে। এবং ওই রিংটা ঘুরালে, আপনাদের মধ্যে কেউ ছবি তোলেন? আছেন কেউ ছবি তোলেন এমন কেউ আছেন? ক্যামেরা আছে কারো? রেগুলার তোলা হয় না, মাঝে মধ্যে হয়তো বা দুই একটা তোলা হয়। তাহলে আপনার আপনার তো ধারণা আছে যে ছবি তোলার আগে ফোকাস করতে হয় নির্দিষ্ট জায়গায়। এটা তো অবশ্যই। ফোকাসটা যে করা হয় গ্রাফার যেটা, মানে আপনার সিনেমার ক্যামেরা যেটা, ওই ক্যামেরার ক্ষেত্রে যখন আর্টিস্ট এক জায়গা থেকে সরে যায়, তখন ফোকাসটাও বদলাইতে হয়। এই যে ফোকাসটা বদলাইতে হয়, এই কাজটাই হচ্ছে এই যে ফোকাস পুলারের কাজ। আরেকটা জিনিস হলো যে আমরা যেটা করি সেটা হচ্ছে যে ফোকাস পুলার শুধু ফোকাস ঠিক রাখে তা তো একটা বিষয় আছে, আরেকটা বিষয় হচ্ছে যে অনেক সময় ফোকাস শিফটিং করি, মানে সাবজেক্ট হয়তো সরেনি, কিন্তু ফোকাসটা আমরা একটা জায়গা থেকে একটা জায়গা, ধরেন যদি দুইটা জায়গায় দুইজন আর্টিস্ট বসা থাকে, একজন দূরে থাকে একজন কাছে থাকে,
দেখা গেল দূরের আর্টিস্ট কথা যখন বলছে তখন তার উপর ফোকাস করা হলো, আবার কাছের আর্টিস্ট যখন কথা বলছে সে তখন যখন দূরের আর্টিস্টের উপরে ফোকাস থাকলো তখন কাছের আর্টিস্টের উপরে ফোকাস নাই, সে কিন্তু ডিফোকাস হয়ে আছে। আবার যখন কাছের আর্টিস্ট কথা বললো তখন ফোকাসটা শিফট করে আমরা কাছের আর্টিস্টের কাছে নিয়ে আসলাম। এই কাজটাও ফোকাস পুলার করে। কম বাজেটের যে কাজগুলো আছে সেই জায়গায় ফোকাস পুলার অনেক সময় আমরা রাখতে পারি না, যে না বাজেট নেই ভাই, কারণ ফোকাস পুলার আলাদা টাকা নেয়, ফোকাস পুলারকে আলাদা টাকা দিতে হয়, বেশি টাকা দিতে হয়। তো ভালো ফোকাস পুলার কিন্তু ভালো টাকাই নেয়, প্রায় ক্যামেরা পার্সনের সমানই নেয় অনেক সময়। আচ্ছা, দ্বিতীয় সহকারী হলো ক্লাপার বয়। ক্লাব জিনিসটা কি? ক্লাব জিনিসটা হলো দেখবেন যে একটা এই যদি একটু ক্লাব জিনিসটা এটা হলো সাউন্ডের সাথে সম্পর্কিত, দ্যাট ইজ ক্লাপার বোর্ড। ঠিক আছে, এই জিনিসটা, এই জিনিসটা দেখেন, এই জিনিসটা, হ্যাঁ, এটা হলো এইটা মূলত ব্যবহার করা হয়, এটার একটা টেকনিক্যাল কারণটা বলি। এইটা কেন ব্যবহার করা হয়? এইটা ব্যবহার করা হয় যে সিনেমাতে যখন এই শব্দ চলে আসলো, শব্দ ডায়ালগটা আপনার সিঙ্ক করতে হবে। সিঙ্ক মানে হলো যে যখন কথা বলছে ঠোঁট নাড়ানাড়ির সাথে কথাগুলি যেন মিলে যায়, এই জিনিসটা তো করতে হবে। তো এইটা করার জন্য এই ক্লাপার বোর্ডটা তৈরি হইলো। ক্লাপার বোর্ডের উপরে একটা টাস্কের বাড়ি দেওয়ার একটা জিনিস আছে, এবং এখানে প্রথমে বলা হয় যে কত নাম্বার মানে সিন, কত নাম্বার টেক লেখা থাকে এখানে। আচ্ছা, আর উপরে যখন বাড়ি দেয়, বাড়ি দেওয়ার আগে ওই ক্লাপার বয় ও কি করে, ও বলে মুখে মুখে যে রোল 5 সিন 2 টেক 4 বলে খ্যাট করে একটা বাড়ি দেয়। এখন যন্ত্র তো দুইটা, একটা হচ্ছে ক্যামেরায় যাচ্ছে হলো ছবিটা উঠছে, চলমান ছবি উঠছে ক্যামেরায়, আর আরেকটা যন্ত্র হচ্ছে যেটাতে সাউন্ডটা উঠছে। ঠিক আছে, তো ওই সাউন্ডটা ও যে কথা বলছে এটা উঠে যাচ্ছে, এবং খ্যাত করে যে বাড়ি দিচ্ছে ওই বাড়িটা এখানে রেকর্ড হচ্ছে, আর ওই বাড়ি দেওয়ার যে ছবিটা ওটা ওই ক্যামেরায় উঠছে। ফলত যেটা হয় যে পোস্ট প্রোডাকশনে গিয়ে ওই যে ক্যাট কেড়ে বাড়ি দিল ওই সাউন্ডটা শুনে ওই ঠিক বাড়ি দেওয়ার টাইমটার সাথে মিলায় দেওয়া হয়। মিলায় দিতে পারলে বাকি পুরো জায়গাটায়, এই শটের পুরো জায়গাটায় সবগুলি সাউন্ড সিঙ্ক করে যায়। তাহলে আপনার একটা বিষয় শুনলাম, মানে হ্যাঁ বুঝতে পারছি, এটা জানা ছিল না আগে আর কি, আমরা বুঝতাম না যেটা কেন বলে। এটা খুব ইন্টারেস্টিং, কারণ টেকনিক্যালি এটা মিলাই দিলে তো আসলে বাকি শব্দগুলো অটোমেটিক্যালি মিলে যাবে, কারণ তখন তো অটোমেটিক্যালি ফ্রেম বাই। জি, তো এই জন্যই এই ক্লাপার বোর্ডটা ব্যবহার করা হয়। কিন্তু এখন আর ক্লাপার বোর্ড আপনার লাগবে না। কেন লাগবে না? এখন যে সফটওয়্যার গুলো আছে, এখন সফটওয়্যার গুলো সুন্দর সিঙ্ক করতে পারে, আমি পারি। এগুলো এমন জটিল এখন আর কিছুই না। বলেন ভাই, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন। আমরা মূলত যখন হচ্ছে কি ফোকাস দেখি মনিটরে, ফোকাসের ক্ষেত্রে আমরা মানে হচ্ছে কি চোখের দেখা দেখে পাচ্ছে কি নাই, এছাড়া কি কোনো বেসিক সাইন আছে যেটা থেকে বুঝবো যে ফোকাস 100% আছে বা নাই? এটা খুব কঠিন প্রশ্ন। আসলে ফোকাস, একটা ফোকাস আছে সফট ফোকাস, আরেকটা ফোকাস আছে শার্প ফোকাস। এখন অনেক অনেক ডিরেক্টররা সফট ফোকাস পছন্দ করে, মানে ফোকাস পুরোপুরি আছে নাই এরকম আছে। সফট ফোকাস গুলো সাধারণত রোমান্টিক সিন হলে সফট ফোকাসে রাখা হয়। আপনার ধরেন মিড যে শট গুলি যেগুলো আছে, মিড শটে সফট ফোকাসে রাখা হয় অ্যাক্টর অ্যাক্ট্রেসকে। এইটা নির্ভর করে পুরোপুরি। তবে ডিজিটাল যে মনিটর গুলো আছে এটা একদম পরিষ্কার, তো আপনি বুঝবেনই। ডিজিটাল মনিটর গুলো খুব শার্প, তো ওটা তো দেখেই বুঝবে না। বর্তমানে যে আপনার বর্তমানে যে মানে মনিটর গুলো বের হয়েছে, এগুলো তো হচ্ছে কি আপনার মানে শার্প ফোকাসের সাইন আছে, দেখা যায়, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়তো আমাদের টেকনিক্যালি অতটা আমরা এখনো স্ট্রং হইতে পারি না, যার কারণে মানে সবসময় ভালো মনিটরগুলো আরেকটা জিনিস আছে, আমরা চোখের দেখায় বলে দেখি যে আসলে শার্পনেস আছে বা নাই। না না না, চোখের দেখা লাগবে না তো। আর কোনো বেসিক কি আছে আরে
চোখের দেখা লাগবে না ক্যামেরাতে। এইটার নামটা হচ্ছে, এটাকে বলে পিকিং। সেটা হলো যে পিকিংটা দেওয়া হইলো আপনার এই মানে লাল লাল, এটা কালার চেঞ্জও করা যায় ক্যামেরার মধ্যে। পিকিংটা হলো যে ফোকাস হয়ে গেলে যে জিনিসটা ফোকাসে থাকবে সেই জিনিসটার উপরে বিন্দু 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 লাল লাল হয়ে থাকবে। পিকিং বন্ধ করে দেওয়া যায়। আপনি যদি মনে করেন যে পিকিং এর জন্য দেখতে সমস্যা, ওকে ফাইন, পিকিং বন্ধ করে দেন। আর পিকিং দিয়ে রাখলে ওই নর্মালি যেটা হয় যে সব ক্যামেরাম্যানরাই ওই পিকিংটা দেখে, যে লাল হয়েছে জিনিসটা, ওকে হয়েছে। আরেকটা হলো যে পিকিং একদম মানে পুরো একদম লাল হয়ে যেতে হবে না, একটুখানি কোনো পয়েন্টে যদি ধরে তাহলে ওটা ফোকাস আছে, বোঝা যায়। ঠিক আছে, আমি যেহেতু ক্যামেরা চালাই আমি একদম কনফার্ম, এটা জানি পরিষ্কার। তো সেক্ষেত্রে আপনি এই ব্যাপারে মানে এটা পিকিংটা মানে আপনি এই যেটা বলছেন মনিটরে, এটা মানে এটাই বললাম। ডিরেক্টরস মনিটর যেটা আছে ওইখানে চালু করে রাখা যায়, বন্ধ করে দেওয়া যায়। আপনি আপনার আপনার যে ক্যামেরাম্যান ওকে বলবেন যে পিকিংটা তুমি এই মনিটর দিয়ে দাও, তখন আপনি ওই মনিটরে পিকিং দেখে আপনি বলতে পারবেন যে এটা ফোকাসে আছে। বুঝতে পারলাম জিনিসটা? মঞ্জিল হাসান, জি জি ভাইয়া, হ্যাঁ, আপনি জি ওই ভাইয়া, পিকিংটা থ্যাংক দেখবেন, ইউ। পিকিং দেখলে আপনি বুঝবেন যে ফোকাসে আছে। আর আরেকটা হলো যে কাজ করতে করতে চোখে দেখা, চোখ তৈরি হয়ে যায়, লাগে না, চোখ তৈরি হয়ে যায়। আপনি ফোকাস হয়েছে কিনা দেখলে বোঝা যায়। এটা আর মানে এটা অভ্যাসের ব্যাপার আসলে। যারা কাজ করে তাদের আসলে কিছুই লাগে না, অভিজ্ঞ লোকজনের লাগে না, এটা বিষয়। কিন্তু আপনার যদি মনে হয় যে হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে ডিজিটাল মিডিয়া আপনাকে হেল্প করবে। আপনাকে ক্যামেরার অনেকগুলি অপশন আছে আপনাকে হেল্প করার জন্য। আরেকটা হচ্ছে যে ওই যে মানে এক্সপোজার ঠিক আছে কিনা, এগুলো আচ্ছা, এগুলো পরে আলোচনা করি। আসলে এগুলো তো অনেক টেকনিক্যাল বিষয়, আমরা এগুলো এখন না ঢুকি, আমরা এগুলো আগে এই অধ্যায়টা শেষ করি। এগুলো আলোচনা করা যাবে, আমাদের তো মাত্র শুরু, আজকে 10 তারিখ, এই 2 মাস ধরে এই আলোচনা, টেনশন করার কিছু নাই। আচ্ছা, তৃতীয় সহকারী ফোকাসিং মার্ক করা, এইটা জিনিসটা হলো যে কত দূরে আর্টিস্ট দাঁড়াইতে হবে, এটা একটা মাপ দিয়া দেয় যে 7 ফুট। সিনে ক্যামেরাগুলি এই লেন্সের মধ্যে এই দূরত্বটা লেখা থাকে এবং ওখানে মার্কিং করা থাকে যে এই জায়গায়, এই পয়েন্টে যদি তুমি লেন্সটা রাখো, মানে লেন্স রিংটা যদি এই জায়গায় রাখো, তাহলে 7 ফুট দূরে ফোকাস থাকবে, এখান থেকে বলে দেওয়া যায়। এবং ভালো যারা ফোকাস পুলার, ওরা না দেখে বলতে পারে যে এটা কত ফুট দূরে ফোকাস আছে, মানে ওই রিং এর দিকে না তাকায় বলে দিতে পারে যে এটা 10 ফুট দূরে ফোকাস আছে, 7 ফুট দূরে ফোকাস আছে, 3 ফুট দূরে ফোকাস আছে, বা 4 ফুট দূরে ফোকাস আছে, এগুলো বলে দিতে পারে। এবং এই ফোকাস মার্ক করাটা, যে ভাই ওই জায়গাটা মার্ক করে দিয়ে আসো, এখানে দাঁড়াবে, এই তৃতীয় সহকারীর কাজ হচ্ছে এইটা। আচ্ছা, আর ক্যামেরা ক্রু বা ক্যামেরা গ্রিপ, ওদের কাজ হলো ক্যামেরা ট্রাইপড বহন করা, লেন্স বদলানো, এবং এরা সাধারণত 2 জন বা 3 জন থাকতে পারে, কখনো একজনও থাকে। আচ্ছা, তারপর হচ্ছে গ্যাফার, অনেকে লাইট গ্রাফার বলে বা লাইট গ্রাফার বলে, শব্দটা গ্রাফার না, গ্যাফার। এটা হলো লাইটম্যানদের নেতা, লাইটম্যানদের বস আসলে। সে হলো মানে সিনেমাটোগ্রাফারের সাথে, যে যে ক্যামেরা চালায় তার সাথে এই গ্যাফারের সম্পর্ক, এবং ওই গ্যাফারকে বলে যে ওই জায়গায় লাইটটা বাড়াও, ওই জায়গায় লাইটটা কমা, ওই জায়গায় করো। এবং সিনেমার ক্ষেত্রে যেটা হয় যে আগে থেকে যখন লাইটটা করা হয়, ক্যামেরাটা অন থাকে, ক্যামেরায় সিনেমাটোগ্রাফার থাকে, মানে মনিটরে থাকে, ডিরেক্টর থাকতে পারে, ডিরেক্টর অনেক সময় থাকে না, আহ, থাকে, এবং পুরো লাইটটা ওই ক্যামেরার চোখ রেখে লাইটটা করা হয়, যে কোথায় লাইটটা বাড়বে, কোথায় কমবে না, এই কাজটা করে গ্যাফার। হুম, ঠিক আছে। আর লাইটম্যান বা লাইট গ্রিপ হলো যে যারা লাইটের সহকারী আর কি, গ্যাফারকে সহযোগিতা করে এরাই। আরেকটা ডিআইটি, ডিজিটাল ইমেজিং টেকনিশিয়ান, এই ভদ্রলোক হলো মূলত যেটা করে যে শটের কারিগরি দিকগুলি দেখে, যে এই শটটা কোন ধরনের, কারিগরি দিকগুলি আমরা আলোচনা করব, যেহেতু এটা কি কি কারিগরি দিক আছে ওগুলো আমরা আলোচনা করব, এই জিনিসগুলি ডিআইটি দেখে। আরেকটা মুখ্য যে জিনিসটা দেখে, ফাইল সংরক্ষণ করে। ডিজিটাল মিডিয়া প্রচুর ফাইল হয়, যদি রতে শুট করে, লগে শুট করলে হয়তো একটু কম হইলো,
বা রতে শুট করলে তখন অনেক বেশি ফাইল, মানে বড় ফাইল হয়। আর সিনেমা যেহেতু অনেক দামি একটা জায়গা, অনেক টাকা খরচ হয়, তো সিনেমার ক্ষেত্রে যেটা করা হয়, কমপক্ষে 4টা হার্ড ডিস্কে একটা ফাইল কপি করতে হয়। এবং শুটিং এর ক্ষেত্রে যেটা করতে হয় আমাদের, এই যে ডিআইটি যে ভদ্রলোক আছে, এই ভদ্রলোক রাতে ঘুমাইতে পারে না, সারাদিন শুটিং হয়ে গেল, যখনই কাজ শেষ হচ্ছে সঙ্গে সঙ্গে ওর কাছে চলে যাচ্ছে, ও কপি করছে একটা, তারপর আবার 2টা, তারপর 3টা, তারপর 4টা, মানে ও অনেকগুলি কপি করে রাখছে, যদি একটা হার্ড ডিস্ক নষ্ট হয়ে যায় যাতে অন্য হার্ড ডিস্কে পাওয়া যায়। এবং একটা হার্ড ডিস্ক করা হয় জাস্ট ব্যাকআপ, ওই হার্ড ডিস্কটা কোথাও কোনো কাজে লাগবে না, ওটা রেখে দেওয়া হবে যে এটা হচ্ছে ব্যাকআপ হার্ড ডিস্ক, যদি সবগুলি নষ্ট হয়ে যায় তাহলে এটা বার করবো। 4টা হার্ড ডিস্কের মধ্যে একটা ব্যাকআপ রাখা রাখা হয়, যেটা ব্যাকআপ। নাটকে করা হয় না, নাটক তো ছোট অল্প বাজেটের কাজ, হ্যাঁ, তো সেক্ষেত্রে। কিন্তু সিনেমা যেহেতু কোটি টাকার ব্যাপার, ভাবেন তো, কোটি টাকার সিনেমার আপনি শুটিং করলেন, সবগুলি ফাইল হঠাৎ করে নাই মুছে গেল, মানে আপনার কোটি টাকার নাই হয়ে গেল, কেমন লাগবে? প্রথমত কথা হলো, আপনার প্রডিউসার আপনাকে পিস্তল দিয়ে গুলি করবে, মারবে, মানে খুন করে ফেলবে, যে করছো কি তুমি এটা। তার মানে এটা এটা খুবই রিস্কি বিষয়। ডিজিটাল মিডিয়ার সবচেয়ে রিস্কি বিষয় হচ্ছে যে এই ফাইল নষ্ট হয়ে যাওয়া। হ্যাঁ, এটা সবারই হয়, সব মানুষেরই হয়েছে, আমারও হয়েছে, যে কোনো না কোনো সময় দেখা গেছে যে ফাইল নষ্ট হয়ে গেছে, হয়েছে, অনেকেরই হয়েছে, হয়। তো এই লোকটা লাগবে। আচ্ছা, আমি এই চ্যাপ্টারে এই সিনেমাটোগ্রাফার বৈশিষ্ট্যটা একটু পরে আলোচনা আছে, আমি আগে নিয়ে আসছি। তো সিনেমাটোগ্রাফার বৈশিষ্ট্যটা আমার কাছে মনে হয় খুব গুরুত্বপূর্ণ। এইখানে সবচেয়ে বেশি ভালো গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই জিনিসটা, সামাজিক যোগাযোগ দক্ষ ব্যক্তি, মানে উনি যখন সেটে থাকবে সবার সাথে যেন উনি যোগাযোগটা করতে পারে, কথা আলাপে কথাবার্তা এই জায়গাটা যেন হইতে পারে। আচ্ছা, আরেকটা এলো যে এই যে টেকনিশিয়ান, মানে ওনাকে সবগুলি বিষয়, ক্যামেরা, লাইট, এই 2টা বিষয় একেবারেই পারফেক্ট জানতে হবে, পরিষ্কার থাকতে হবে। আরেকটা হলো সিদ্ধান্ত গ্রহণ নমনীয়। নমনীয় কেন? কারণ এটা তো ওনার সিনেমা না, এটা হচ্ছে ডিরেক্টরের সিনেমা। তো ওই ডিরেক্টরের সাথে উনি ঝগড়া করলে হবে না। অনেক সময় যেটা হয় যে অনেক ডিরেক্টর ক্যামেরা পার্সন যে আছে, সিনেমাটোগ্রাফার, তার উপরে নির্ভরশীল হয়, কারণ টেকনিক্যাল নলেজ নাই। যার টেকনিক্যাল কোনো নলেজ নাই সে বাধ্য হয় যে সিনেমাটোগ্রাফার যা বলে সেটাই। হ্যাঁ, কিন্তু যেই ডিরেক্টরের টেকনিক্যাল নলেজ আছে সে কিন্তু ওই সিনেমাটোগ্রাফারের উপরে প্রভাব খাটায়। তো সেক্ষেত্রে নমনীয় না হলে কিন্তু কাজটা হবে না, ঠিক আছে? নমনীয় হইতে হবে। আর আরেকটা হলো সর্বদাই একজন ছাত্র, এইটা হলো যে প্রযুক্তি তো আপনার প্রতিদিন বদলে যাবে, আপনার প্রযুক্তি আপগ্রেড করতেই থাকবে। এমন না যে ক্যামেরা বদলে যাবে, প্রতি বছর নতুন নতুন মডেলের ক্যামেরা আসবে, আপনাকে প্রতি প্রতি মানে নতুন মডেলের ক্যামেরাগুলি ঘাটাঘাটি করে দেখতেই হবে আপনাকে, যে এটা দেখা গেল পিকিংটা অন্য জায়গায় দিয়ে রাখছে, বা ওইটা অন্য আরেক জায়গায় দিয়ে রাখছে, এটা বাদ দিছে, ওইটা যোগ করছে, নতুন কোনো অপশন ক্যামেরায় চলে আসছে, এরকম অনেক কিছু হতে পারে। বা একই ক্যামেরা একাধিক ক্যামেরার জিনিস চলে আসছে। তো এইরকম নানা ধরনের প্রযুক্তিগত উন্নয়ন ঘটতেই থাকবে, ফলে একজন ছাত্র হিসেবে তাকে থাকতেই হবে। এবং এই আলোচনাটা, দায়িত্বশীল ব্যক্তি আলোচনাটা হলো যে নর্মালি সেটে প্রথম ব্যক্তি হিসেবে কে আসে? প্রথম ব্যক্তি হিসেবে 2জন ব্যক্তির আসা উচিত, একজন হচ্ছে ডিরেক্টর, একজন হচ্ছে ক্যামেরাম্যান। এই 2জনের সেটে সবচেয়ে আগে যাওয়া উচিত। কেন? কারণ হচ্ছে এই 2জন ব্যক্তি গেলেই বাকি সব লোকগুলি কাজ শুরু করে। তো এরা যদি দায়িত্বশীল না হয়, যে 2জন আরাম করে ঘুমাচ্ছে, তাহলে শুটিং শুরু হবে না, প্রতিদিন দেরি হবে, হবে না। এই জিনিসগুলো, বাকিগুলো আপনারা পড়ে নিয়েন। মোটামুটি এ হচ্ছে আলোচনা যে সিনেমাটোগ্রাফার। আচ্ছা, কাজটা কি? প্রথম কাজটা হইলো চিত্রনাট্য ভালো করে পড়া। একদম, মানে কাহিনী চিত্রের ক্ষেত্রে আপনার প্রথম কাজ হচ্ছে ভালো করে পড়তে হবে। যে ধরেন নাটকের ক্ষেত্রে, অল্প বাজেটের ক্ষেত্রে, যেহেতু সিনেমাটোগ্রাফার অনেক ব্যস্ত মানুষ, একটা চিত্রনাট্য পড়তে তো সময় লাগে, অনেক সময় পড়ে না, অনেক সময় লাগেও না। আপনার যদি টিভি প্রোডাকশনে হয়তো লাগবে না, কারণ ওখানে জটিল শট তো নাই। টিভি প্রোডাকশনে মাত্রা শট,
মিড শট, ওয়েস্ট শট, আপনার ক্লোজ আপ, শেষ। ঠিক আছে, মানে একেবারে গদবাঁধা কাজ। গদবাঁধা কাজের ক্ষেত্রে চিত্রনাট্য দেখার দরকার নাই। ওখানে এসে ডিরেক্টর এসে বলল যে আচ্ছা মাস্টার শটটা লও, ঠিক আছে, ওর ওর ক্লোজ কাটো, ওর ক্লোজ কাটো। তো ওখানে আর আর চিত্রনাট্য পরে কি করবে, তো লাগে না। কিন্তু সিনেমা তো সেটা না, সিনেমা তো জটিল অপারেশন থাকে এবং জটিল অপারেশন গুলি বের করতে হয় মানে সিনেমার ক্ষেত্রে, এবং সেটা সিনেমাটোগ্রাফারের কাজ এবং অবশ্যই ডিরেক্টরের কাজ। ডিরেক্টর সবচেয়ে বেশি যে ভদ্রলোক চিন্তা করবে সে হচ্ছে ডিরেক্টর, সিনেমাটোগ্রাফার না। ডিরেক্টর আইডিয়াটা দিবে যে আমি কিন্তু এই শটটা এভাবে নিতে চাই। দ্বিতীয় কাজ হচ্ছে পরিচালকের অনুভব থাকা এবং তার কথা শোনা। আপনি এইটা আপনাকে করতেই হবে। পরিচালকই অল ইন অল, পরিচালক হচ্ছে বস তার, তো তার কথা শুনতে হবে। শটের নান্দনিক এবং কারিগরি দিক দেখাশোনা করা, হ্যাঁ এটা তো করতে হবে। যে আপনি শুধু কারিগরি দিক দেখলে হবে না, নান্দনিক দিকটা দেখতে হবে, যে গল্পটা আপনি বানাচ্ছেন সেই গল্পটা যাচ্ছে কিনা গল্পের সঙ্গে, এটা দেখতে হবে। প্রোডাকশন ডিজাইনার আর ডিরেক্টরের সঙ্গে মিলে আপনি একটা শট নিচ্ছেন, সেই শটের মধ্যে প্রোডাকশন ডিজাইনার বা আর্ট ডিরেক্টর, বাংলাদেশে তো প্রোডাকশন ডিজাইনার নাই নর্মালি বড় কাজের ক্ষেত্রে, কারণ এখন হয়, এখন যেই এগুলি এই কি বলে ওয়েব সিরিজ ক্ষেত্রে বা ওয়েব ফিল্ম বা এগুলোর ক্ষেত্রে প্রোডাকশন ডিজাইনার কাজ করে, প্রোডাকশন ডিজাইন হয়, কিন্তু বেশিরভাগ সময় আর্ট ডিরেক্টর হয়। অল্প বাজেটের কাজে আর্ট ডিরেক্টরের কাজ দেখা যায় ডিরেক্টরই করে ফেলে অনেক সময়। তো সিনেমায় আর্ট ডিরেক্টর থাকে, তা আর্ট ডিরেক্টরের সঙ্গে যদি মিলেমিশে কাজটা না করে ফ্রেমটা ভালো হবে না। ফ্রেমটা কম্পোজিশন করা এবং কোন জিনিসটা কোথায় সরাইতে হবে, কোন জিনিসটা কোথায় লাগাইতে হবে, এই যে ফ্রেমে কোথায় কোথায় কোন পরিবর্তন করতে হবে, এগুলো আর্ট ডিরেক্টরের সঙ্গে তার বুঝতে হবে, প্রতিনিয়ত ডিসিশন দিতে হবে। হুম। এবং আরেকটা হচ্ছে দৃশ্য ধারণ ও ভাইয়া আলোক নির্দেশনা প্রোডাকশন দেওয়া, মানে আপনি আলোটা কেমন হবে এটা আপনি নির্ধারণ করবেন এবং দৃশ্য ধারণটা করবেন। এটা হচ্ছে মোটামুটি কাজ। আর বাকি অনেক ডিটেল আলোচনা আপনি বইয়ে পাবেন, বইয়ে পাবেন ডিটেল আলোচনা, আমরা গেলাম না। আমরা এখন যেটা ভাইয়া একটা দেখাবো কথা, যে পরিচালক ও সিনেমাটোগ্রাফার যৌথ কাজ করেন, মানে এইটা খুব জরুরি। যে আমি আমি নর্মালি যখন কোনো পরিচালনার কাজ করি, আমার যেটা থাকে যে যে আমার সাথে ক্যামেরা চালায় তার সাথে আমি একেবারে মানে বন্ধুর মতো মিশি, ওকে আগে ডাক দেই, আমি ওর সাথে বসি, ওর সাথে খাওয়া দাওয়া করি, হ্যাঁ, ওর সাথে ওর ভাবনাগুলি বুঝি, তারপরে তার সাথে আসলে কাজে যাই। ঠিক আছে, আলাপ আলাপ আলোচনা আড্ডা হওয়ার পরে তারপরে যাই। কেন জানেন? কারণ হচ্ছে যদি তার সাথে ম্যাচ না করে আপনি আসলে কাজটা করতে পারবেন না। মানে পরিচালক, সোজা বাংলা কথা হচ্ছে যে পরিচালককে বলা হয়, পরিচালক আর সিনেমাটোগ্রাফারের সম্পর্ক এইভাবে বলে যে এরা হচ্ছে স্বামী স্ত্রী, এরকম বলে। তো সেক্ষেত্রে যদি স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো না হয় তাহলে তো আপনার মানে সংসারে গন্ডগোল হবে, জিনিসটা ওই রকম। আচ্ছা, কখনো পরিচালক সিনেমাটোগ্রাফারের কাজে হস্তক্ষেপ করেন, কখনো করেন না। এই যে কিছুক্ষণ আগে যেটা বললাম, যদি পরিচালক সিনেমাটোগ্রাফি খুব ভালো বোঝেন, এমন হয় ওনাকে ক্যামেরাম্যান থাকে, পরে একটা সময় গিয়া সে পরিচালক হয়ে যায়, মানে ক্যামেরাই চালাইতো পরে পরিচালক হয়ে যায়। তো ওই ধরনের লোকের ক্ষেত্রে কিন্তু মানে ক্যামেরাম্যানের খবর আছে। দেখা যায় যে ক্যামেরাম্যানকে সে অনেক বেশি ইনস্ট্রাকশন দেয়, আমি দেই। আমি আমি এমন অনেক সময় হয় যে ক্যামেরাম্যান বললো ভাই এই শটটা এমনি নেওয়া যাবে না, আমি কই ভাই তুমি একটু সরো প্লিজ, আমাকে একটু ক্যামেরায় বসতে দাও, দেখো আমি শটটা নিয়ে দিচ্ছি। তাহলে এই যে জিনিসটা ঘটে যখন পরিচালক যখন টেকনিক্যাল বিষয়গুলি খুব জানে। এবং পরিচালক হতে গেলে একটা জিনিস আমার যেটা আমার মত, আপনারা একমত না হইতে পারেন, আমার মত হচ্ছে পরিচালককে সবকিছু জানতে হবে। মানে আপনি পরিচালক হবেন, যেমন ক্যাপ্টেন অফ দ্য শিপ বলা হয় পরিচালককে, এবং সত্যিকার অর্থে একটা জাহাজের যে ক্যাপ্টেন হয় সে জাহাজের সব জানে, সবকিছু জানে, সব সম্পর্কে তার জানা আছে, না জানা থাকলে সে পারবে না।
এবং আমার ব্যক্তিগত মতামত হচ্ছে একজন পরিচালক হওয়ার আগে কমপক্ষে 5 বছর তার ফিল্ম ইন্ডাস্ট্রিতে কোনো কারো সহকারী হিসেবে কাজ করা উচিত। সহকারী হিসেবে 5 বছর কাজ করলে তার একটা দক্ষতা তৈরি হবে, কমপক্ষে 3-4টা সিনেমা তার বানানো উচিত। তাহলে তার মধ্যে একটা দক্ষতা তৈরি হবে যে কিভাবে আসলে কাজটা হয়। আপনার পুঁথিগত বিদ্যাই সবকিছু না আসলে, এটা বিষয়। আচ্ছা, তারপরে এই চ্যাপ্টারে যে আলোচনাটা আছে যে সিনেমাটোগ্রাফি পেশা হিসাবে কেমন, এই আলোচনাটা আছে, বইটা আপনি পড়ে নিন, আমরা এখানে সাম আপ করছি। সেটা হচ্ছে এটা একটা ফ্রিল্যান্স পেশা, মানে এখানে চাকরি না, এটা এটা বিজনেসের মতো। আপনি যত কাজ করবেন তত পয়সা কামাবেন, যত সিনেমা বানাবেন তত পয়সা কামাবেন। এখন ধরেন আমাদের দেশে পার ডে 15-20 হাজার টাকা আহ, একজন আহ, মানে যারা নাটকে কাজ করে ওরা হয়তো নাই। আর সিনেমার ক্ষেত্রে তো একদিনে পার ডে হিসাব হয় না, সেটা দেখা যায় একটা থোক টাকা হয়, ধরেন 3 থেকে 4 লাখ টাকা হতে পারে। আবার হইলো যে পার ডে একটা থাকে, ডেইলি অ্যালাউন্স থাকে অনেকের ক্ষেত্রে, যে আমাকে 3 লাখ টাকা দেবেন পুরো সিনেমার জন্য, পার ডে 1,000 টাকা দিবেন। অথবা এফডিসি ওরা আবার একটা দাবি করে যে পার ডে আমার একটা দিবেন, বেনসনের একটা প্যাকেট দিবেন। ঠিক আছে, এরকম নানা ধরনের আলাপ থাকে যে যারা সিনেমাটোগ্রাফার এক একজনের এক একদম থাকে। কেউ কয় যে আমার বোতল খাওয়াবেন, তো তার এটা ব্যক্তিগত মানে ইচ্ছা যে খায়, এরকম হতে পারে নানা রকম। 2 নম্বর হলো খুবই পরিশ্রমের পেশা, কথা সত্য। পাহাড়ে, জঙ্গলে, নদীতে, সাগরে, লোকেশনের তো শেষ নাই। সিনেমা যদি করে, সিনেমায় লোকেশনের শেষ নাই। এবং পরিচালক হতে পারে, পরিচালক দেখা যাচ্ছে মনিটরের সামনে বসেই আরাম করে কাজ করতে পারে। পরিচালকের ক্ষেত্রে হয়তো শারীরিক পরিশ্রম কম, মানসিক শ্রমটা বেশি। কিন্তু সিনেমাটোগ্রাফারের ক্ষেত্রে তা না, সিনেমাটোগ্রাফারের হলো পুরোটাই শারীরিক শ্রম, মানসিক শ্রম আছে। এই জন্য সিনেমাটোগ্রাফারকে মানে এক্সারসাইজ করতে হয়, ফিট থাকতে হয়, ফিট থাকতে হয়। এবং সিনেমাটোগ্রাফারদের একটা একটা রোগ হয়, এর হলো ব্যাক পেইন হয়, কোমরে ব্যথা হয়। বেশিরভাগ সিনেমাটোগ্রাফারের একটা বয়সের পর কোমরের ব্যথা হয় এবং শারীরিকভাবে অসুস্থ হয়ে যায় যদি সে এই শরীরটাকে যত্ন না নেয়। এবং আরেকটা যন্ত্রণা হলো যে সিনেমার কাজের তো কোনো টাইম টেবিল থাকে না। ধরেন একটা একটা লাইট করলাম, লাইট করতে 2 ঘন্টা লাগলো, ধরেন সন্ধ্যাবেলা লাইট করলাম, ধরেন লাইট অনেক ডিটেইল লাইট করা হইলো, 2 ঘন্টা ধরে লাইট করলো, 2 ঘন্টা ধরে লাইট করতে করতে ধরেন 7টা বাজে শুরু করছে, 9টা বেজে গেল। এমন একটা সিন ধরলো যে এই সিনটা অনেক লম্বা, অনেক ডায়লগ আছে, অনেক ধরনের আয়োজন আছে। তো ওইটা করতে করতে রাত 2টা 3টা বেজে যেতে পারে। আবার পরের দিন ভোরবেলা শুটিং থাকতে পারে। তো অনেক খাওয়া, ঘুম, বিশ্রাম কোনো কিছুই ঠিকঠাক হয় না শুটিং এর সময়। সেক্ষেত্রে যখন শুটিং থাকে না তখন অবশ্যই ঘুমানো ভালো করে। আরেকটা হলো যে শরীরের যত্ন নেওয়া, ব্যায়াম করা, বিশেষত সকালবেলা একটু জগিং করা বা হাঁটা, এগুলো করলে তখন ওই এটা শরীর ঠিক থাকে। আর আর হলো যে ক্যামেরা যখন প্যান করে, এই সবসময় যে যন্ত্রণাটা হয়, ক্যামেরা যখন প্যান করতে যায় তখন পিঠের মধ্যে একটা একটা এক ধরনের চাপ পড়ে। অনেকে এই জিনিসটা খেয়াল করে না, তখন এই পিঠের ব্যথা হয়, এগুলো হয়। আচ্ছা, 3 নম্বর যেটা আমি লিখছি যে প্রচুর অ্যাডভেঞ্চার আছে। হ্যাঁ, অ্যাডভেঞ্চার আছে পাহাড়ে, জঙ্গলে, নদীতে, বিভিন্ন জায়গায়। যেসব জায়গায় মানুষ যায় না এইসব জায়গায় গিয়ে শুটিং করা যায়, তাই না? এই অ্যাডভেঞ্চার আছে। আমি ডকুমেন্টারি শুটিং করতে কত জায়গায় গেছি জীবনে, মানে এমন অদ্ভুত অদ্ভুত জায়গায় গেছি যেখানে মানুষ যায় নাই। ধরেন রেমাক্রি, মানে একেবারেই সেই পাহাড়ের ভিতরে দিয়া, নদী দিয়া যেতে 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 একেবারেই দুর্গম এলাকা, এই বান্দরবনের অনেক ভিতরে। এই জায়গায় আপনি আর কেন যাবেন? যাওয়ার কোনো কারণ নাই, এমন জায়গা। তো ওই জায়গায় শুটিং করতে গেছি, একদম সেই শেরপুরে পাহাড়ের ভিতরে যেখানে হাতি থাকে ওখানে। তারপরে ধরেন সুনামগঞ্জে বর্ডারে, একেবারে হাওরের বর্ডারে, যেখানে যেখানে আরেকটু গেলেই বর্ডার পার হওয়া যাবে এমন জায়গা।
তাহলে এই যে বিভিন্ন জায়গায় সুন্দরবন, এই জায়গা ওই জায়গা, এই জায়গা অমুক জায়গা তমুক জায়গা, নানা জায়গায় ঘোরা হয়। এটা একটা দারুণ জায়গা, মানে ব্যাপার। যারা ঘুরতে পছন্দ করে, যারা নানা মানুষের সাথে মিশতে পছন্দ, তাদের জন্য এটা খুব সুন্দর একটা পেশা, এবং উপার্জনও প্রচুর হয়, প্রচুর উপার্জন হয়। আবার ধরেন বড় সিনেমা হলে পার ডে, যদি আপনি বলেন যে পার ডে আমাকে 2000 টাকা দিতে হবে, 1000 দিতে হবে, রাজি হইতে পারে। ঠিক আছে, 1000 টাকা পার ডে আপনাকে দিব, হ্যাঁ। আবার ওখানে আপনি থোক টাকাটা তো পাবেনই। তবে অনিশ্চয়তা আছে। অনিশ্চয়তা হলো যে আপনি যদি ভালো কাজ না করেন, অথবা যদি এমন হয় যে কোনোভাবে যদি আপনি অসুস্থ হয়ে যান, কাজ করতে না পারেন, তাহলে মানে সমস্যা হয়ে গেল। এটা তার চাকরি না যে মাস গেলে আপনি বেতন পাবেন, তা না। সবচেয়ে আনন্দের যে জায়গাটা হলো জাতীয় আন্তর্জাতিক পুরস্কার পাওয়ার সুযোগ আছে। এই জায়গাটা মানে খুবই উপভোগ্য জিনিস, যে আপনি যখন জাতীয় পুরস্কার পাবেন, তখন মানুষের যে সম্মানটা পাবেন আপনি অন্য অনেক পেশাতেই পাবেন না। এই জিনিসগুলো আছে। এই হলো বিষয়। মোটামুটি আলোচনা কিন্তু শেষ আমার। আমরা একজন বিখ্যাত ব্যক্তিকে দেখব। উনি হচ্ছেন আনোয়ার হোসেন। ভদ্রলোকের সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল এক সময়। উনি আমার টিচারও। উনি খুব বিখ্যাত মানুষ। ওনার আমি একটু মানে ইয়ে করি, ওনার ইয়েটা পেজটা দেখি। উনি খুবই, ফ্রান্সে ছিলেন ভদ্রলোক, হ্যাঁ। না, বাংলাদেশের মানে সবচেয়ে বড় সিনেমাটোগ্রাফারদের একজন। তো উনি হলো যে 6 অক্টোবর 1948 সালে জন্ম, এবং 1 নভেম্বর 2018 সালে উনি মারা যান, হ্যাঁ। একজন, ওনার একটা অদ্ভুত অভ্যাস, ওনার কাছে একটা সবসময় একটা ক্যামেরা থাকতো, এবং উনি প্রচুর ফটোগ্রাফি করতো, ও সব সময় ছবি তুলতো। একটা ক্যামেরা আছে, ক্যামেরা টাস টাসকে ছবি তুলতেছে, টাস টাসকে ছবি। এবং উনি স্থির চিত্রে কিন্তু একেবারে দুর্দান্ত মানে একজন মানুষ, স্থির চিত্রে। কারণ ওনার অনেক পুরস্কারও আছে, ঠিক আছে, অনেক পুরস্কার আছে ওনার। এবং দেখেন চিত্রগ্রহণের তালিকাটা দেখেন: সূর্য দেগুল বাড়ি, এমিলের গোয়েন্দা বাহিনী, বস্ত্র বালিকারা, দহন, অন্য জীবন, নদীর নাম মধুমতি, চিত্রা নদীর পারে, লাল সালু, শ্যামল ছায়া, তিন সুন্দরী, স্বপ্নবনী। মানে বাংলাদেশের যেগুলো মানে মননশীল ইয়েগুলি, জাতীয় পুরস্কার পেয়েছেন 5 বার, বুঝছেন? এই যে জাতীয় পুরস্কার। আচ্ছা, এবং মানে ওনার যে কাজের মান, যার সাথেই কথা বলছি, উনি কিন্তু মানে সাংঘাতিক। এই জাতীয় পুরস্কার দেখেন: সূর্য দেগুল বাড়ি, এমিলের গোয়েন্দা বাহিনী, পুরস্কার ছবি একটা আছে সিবি জামানের, অন্য জীবন এবং লাল সালু। এই 5টা ছবির জন্য উনি জাতীয় পুরস্কার পাইছে। এই গেল একজন। আর আরেকজনের কথা, এই ভদ্রলোকের জন্য, ওনার সাথে আমার নিজেরই কাজ করার অভিজ্ঞতা আছে। সেটা হচ্ছে এই মাহফুজুর রহমান খান। ওনার পুরস্কার যদি দেখেন মাথা নষ্ট হয়ে যাবে। আমরা একটু দেখি। মাহফুজুর রহমান খান হলো 49 সালে জন্ম, 10ই মে, এবং 6 ডিসেম্বর 2019-এ ওনার মৃত্যু। ওনার সাথে আমার একটা ছবি কাজ করি, যদিও এটা সহকারী আমি ছিলাম। আখিও তার বন্ধুরা, মোর্শেদুল ইসলামের সিনেমা, লাস্ট সিনেমা, ওটা সহকারী ছিলাম। ওই হিসেবে ওনার সাথে কাজ করা হয়, এবং ওনার সাথে আমার খুব বন্ধুর মতো সম্পর্ক ছিল। ওনার একটা গুণ হলো যে উনি খুবই অমায়িক মানুষ, ভীষণ অমায়িক মানুষ। ওনার হলো আব্দুল লতিফ বাচ্চুর, উনিও আরেকজন বিখ্যাত মানুষ, ওনার শিষ্য হিসেবে কাজ শুরু করে। উনি কিন্তু নায়ক হিসেবে আসছিলেন প্রথমে, যখন আসছিলেন সিনেমাতে নায়ক হিসেবে আসছিলেন। সিনেমাটার নাম হলো এখানে থাকার কথা। আচ্ছা, এখানে আরেকটা পরিচয় আছে। উনি হলো এহতেশাম এবং মুস্তাফিজ, এই যে 2 ভাই, এই 2 ভাইয়ের ফুফাতো ভাই, বুঝছেন? ঠিক আছে। এবং আরেকটা, এখানে আরো কিছু অনেকগুলি ব্যাপার আছে, মানে এরা উনি যে কত বিখ্যাত। এই দেখেন, এটা হলো লালবাগে, তার পিতা হাকিম ইর্তিজাউর রহমান ছিলেন একজন ব্যবসায়ী। তার পৈতৃক নিবাস ছিল লালবাগের চক বাজারস্থ হাকিম হাবিবুর রহমান খান রোডে। রোডটির নাম তার দাদা হাকিম হাবিবুর রহমান খান নাম অনুসারে রাখা হয়েছিল। তার চাচা ইয়ার খান
ইতিফাউর রহমান খান 1960-80 এর দশকে বাংলা চলচ্চিত্রের খ্যাতনামা পরিচালক ও প্রযোজক ছিলেন। মানে ওনার ফ্যামিলির অনেকেই ছিলেন না। তো এবং দেখেন তো উনি প্রথমে এই যে দেখেন উনি এইটা কই, এই কথাটা থাকার কথা। আচ্ছা, অনেকগুলি ছবি তো অনেকগুলি ছবি চলচ্চিত্র, এই যে দেখেন কাতের স্বর্গ, আমার মানে ছবির তো অনেক করছে, অনেক অনেক দেখেন ভীষণ অনেক কাজ। তো এখানে কত সিনেমা, এবং ওনার যদি ইয়ে দেখতে চান, মানে ওনার যদি ভালো কাজ দেখতে চান, তাহলে আপনাকে দেখতে হবে 1000 বছর ধরে। 1000 বছর ধরে দেখেন, 1000 বছর ধরে সিনেমাটোগ্রাফি দেখে মানে মুগ্ধ হয়ে যাবেন, এত সুন্দর, এত সুন্দর কাজ। উনি মোট পুরস্কার পান, এই দেখেন এখানে 10 বার মনে হয়, 1 2 3 4 5 6 7 8 9, 9 বার, 9 বার জাতীয় পুরস্কার পান। মানে এইটা রেকর্ড বাংলাদেশে আমার আমার ধারণা আর কেউ পান নাই এ পর্যন্ত। আর সিনেমাটোগ্রাফি বিষয়টা যদি সত্যি সত্যি বুঝতে চান, তাহলে বইটা কিনতে হবে। এবং আরেকটা হলো টেকনিক্যাল বিষয়গুলি গুগল করে করে বুঝতে হবে। গুগল করে করার অভ্যাসটা করেন, গুগল করে করে আপনি বুঝবেন। আর টেকনিক্যাল বিষয়গুলি গুগল করে করে প্রথমত লেখা পড়বেন, দ্বিতীয়ত হচ্ছে ভিডিও, ইউটিউব ভিডিও আছে প্রচুর, ইউটিউব ভিডিও দেখবেন, তাহলে আপনি টেকনিক্যাল বিষয়গুলো বুঝে যাবেন। আরেকটা হলো যে যেহেতু আমরা পাঠ্যক্রম করছি, আমাদের এখানে অনেকেই তো মানে কাজ করার অভিজ্ঞতা আছে, তো পরস্পর যদি আমরা হেল্প করি তাহলে তো অনেক কিছু বোঝা সম্ভব। আপনারা যেটাই বুঝবেন না, এই গ্রুপে প্রশ্ন করেন, গ্রুপে প্রশ্ন করলেই তো অনেক কিছু উত্তর পেয়ে যাবেন, যে এইটা এইটা ওইটা এইটা। ভাই একটা বিষয় বোঝার ছিল, সেটা হচ্ছে গিয়ে আমরা প্রোডাকশন ডিজাইনার আসলে বাংলাদেশে এক্ষেত্রে খুব কম দেখি। তো সেক্ষেত্রে চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর যেসব কাজগুলো করে, মূলত আমার কাছে মনে হয়েছে যে গতকাল আলোচনা এবং আজকাল আলোচনা, মানে চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরদের কাছ থেকে কি প্রোডাকশন ডিজাইনারের কাজ কিনা আপনি? না না না, একদমই না। প্রোডাকশন ডিজাইনার এবং আর্ট ডিরেক্টর আসলে প্রায় কাছাকাছি কাজ। হুম, বিষয়টা, ইতিহাসটা যদি বুঝেন, ইতিহাসটা হচ্ছে যে আর্ট ডিরেক্টরই ছিল, আর্ট ডিরেক্টরই ছিল, কিন্তু পরে ওই ভদ্রলোক গতকালকের আলোচনায় ওই বইটাতে ছিল যে ওই ভদ্রলোক পরে যেটা হয় যে উনি প্রথমে অস্কার পান হলো আর্ট ডিরেক্টর হিসেবে, তারপরে 10 বছর পরে উনি আবার অস্কার পান হইলো প্রোডাকশন ডিজাইনার হিসেবে। মানে এই 10 বছরের মধ্যে হলিউডে প্রোডাকশন ডিজাইন উপরে পুরস্কার দেওয়া শুরু হয়, অস্কার পুরস্কার দেওয়া শুরু হয়। এর আগে ছিল না অস্কার পুরস্কার। এখন প্রোডাকশন ডিজাইন আর আর্ট ডিরেকশনের মধ্যে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে আর্ট ডিরেক্টর মূলত সেট বানায়, সেটটা বানিয়ে সেট ড্রেসিং বলে। সেট ড্রেসিং হচ্ছে সেটটা বানানোর পর সেটটা সাজানো। ধরুন আপনি একটা ফ্ল্যাটে উঠলেন, এখন ফ্ল্যাটে উঠলেই তো আর থাকতে পারবেন না। আপনি ফ্ল্যাটে ওঠার পর ওখানে ফার্নিচার আনবেন, তারপরে ওখানে চেয়ার টেবিল, তারপরে আপনি খাট আনলে খাটের তোষক দিবেন, বালিশ দিবেন, চাদর দিবেন, সব সাজাবেন জিনিসটা। ওটা সেট ড্রেসিং বলে, সাজানোটা। তাহলে এই সেট ড্রেসিং, সেট সেট মেকিং, এই সেট ডিজাইন, এগুলো হচ্ছে আর্ট ডিরেক্টরের কাজ। ওকে, বুঝলাম। কিন্তু হলিউডে এসে যেটা হলো যে আর্ট ডিরেক্টর একরকম বানাইলো, আর কস্টিউম ডিজাইনার আরেক রকম ড্রেস বানায় ফেললো, মেকআপ ম্যান আরেক রকম মেকআপ দিয়ে ফেললো, তিন দিক গেল গা। তাহলে তো সিনেমার যে ঘুরটা তৈরি হওয়ার কথা, যে পুরো ফ্রেমটার মধ্যে কোনো অসামঞ্জস্যপূর্ণ কিছু নাই, কালার নাই, কোনো কোনো মানে সাইজের কোনো জিনিস নাই, যে উল্টাপাল্টা সাইজ, একটা অনেক বড় একটা অনেক ছোট সাইজ, এমন নাই। মানে সবকিছু একটা সামঞ্জস্যপূর্ণ তৈরি করতে হইলে ওরা তখন প্ল্যান করলো যে আর্ট ডিরেক্টর যে আছে সে শুধু এখন আর সেট বানাবে না, সে যেটা করবে সে সেটও বানাবে, সে কস্টিউম ডিজাইনারের সঙ্গেও কাজ করবে, সে মেকআপ ম্যানের সঙ্গেও কাজ করবে, সে সিনেমাটোগ্রাফারের সঙ্গেও কাজ করবে, করে এই ফ্রেমের মধ্যে যা আছে এগুলোর মধ্যে সে একটা ব্যালেন্স, চেক অ্যান্ড ব্যালেন্স করবে, যে এইখানে কোনো অসামঞ্জস্যপূর্ণ কোনো জিনিস নাই।
ঠিক আছে? এবং হলিউডের ছবিগুলি তখন থেকে কি হলো, ছবিগুলি দেখতে খুব সুন্দর হয়ে গেল, মানে দেখতে খুব ভালো লাগছে, ফ্রেমগুলি দেখতেই ভালো লাগছে, দেখেই ভালো লাগে, এবং কোনো ডিস্টার্ব তৈরি হয় না যে হঠাৎ করে ওর মুখের দিকে চোখ চলে গেল, ওর ওর ড্রেসের দিকে চোখ চলে গেল, ওই ফার্নিচারটার দিকে চোখ চলে গেল, এই ব্যাপারটা হয় না। পরিপূর্ণ গল্পের দিকে মনোযোগ পড়ে। এবং প্রোডাকশন ম্যানেজার না, প্রোডাকশন ডিজাইনারের মূল কাজটা হচ্ছে যে ও এই জিনিসটা মেনটেন করবে, যে একেবারেই পুরো প্রোডাকশনটা খুব সুন্দর। আরেকটা কাজ আছে, এটা তো হলো যে মানে ক্রিয়েটিভ জায়গাটা, আরেকটা হচ্ছে যে ওয়ার্কিং জায়গাটা, যে এই কাজটা কিভাবে বাস্তবে প্রয়োগ করা হবে সেই জিনিসটাও উনি এনশিওর করে, যে এটা কিভাবে যাবে, কোনটা আগে হবে কোনটা পরে হবে, শর্ট কোনগুলি কিভাবে কিভাবে হবে, এগুলো। অবশ্যই এই সব কিছুর পিছনে মূল জিনিসটা কাজ করবে হলো গল্পটা। আরেকটা হচ্ছে ডিরেক্টর কি চাচ্ছে, ডিরেক্টর এই গল্পের মাধ্যমে কি বলতে চাচ্ছে, কিভাবে বলতে চাচ্ছে, এই বিষয়গুলি প্রোডাকশন ডিজাইনার অবশ্যই জানতে হবে, নইলে প্যাচ লেগে যাবে। তার মানে ডিরেক্টর, প্রোডাকশন ডিজাইনার, সিনেমাটোগ্রাফার, আপনার হচ্ছে কস্টিউম ডিজাইনার, মেকআপ ম্যান এবং গ্যাফার, এই সবগুলো লোক বসে একটা ডিজাইন সেট করতে হবে যে এইটা হবে, এবং ওগুলো এঁকে ফেলতে হবে, যেটা হলো কনসেপ্ট ডিজাইন যেটাকে বলে। এই কনসেপ্ট ডিজাইনটা করতে হবে যে আমরা এই এই জায়গাগুলি বেসিক, ধরেন ওই যে আমরা যেটা বলে 8টা কনসেপ্ট ডিজাইন করছিল একটা সিনেমা, যে এই হলো মূল লোকেশন 8টা বা 10টা, ধরেন একটা সিনেমা 8টা 10টা লোকেশন হয়, সবগুলো লোকেশনের উপরে একটা কনসেপ্ট ডিজাইন হইলো, যে এই লোকেশনের ডিজাইনটা এই, ওই লোকেশন ডিজাইনটা এই লোকেশন এই সেটে যদি শুট করেন, তাহলে মানে এই 8টা কনসেপ্ট ডিজাইন করার পরেই দেখবেন যে আপনি পুরো সিনেমাটা হাতের মুঠোয় চলে আসবে, আপনি বুঝে ফেলবেন যে আপনার সিনেমাটা আসলে কি হচ্ছে। ঠিক আছে না? এবং এই জন্যই ওই যেটা মাথায় আছে সেটাকে এঁকে ফেলা ভালো। এখন অবশ্য এই স্টোরি বোর্ডিং এবং এই ধরনের কনসেপ্ট ডিজাইনের জন্য সফটওয়্যারই আছে, আমি সফটওয়্যার আপনাদের দেখাবো, স্টোরি বোর্ডিং সফটওয়্যার দেখাবো, যদিও আমি স্টোরি বোর্ডিং করি না, কিন্তু সফটওয়্যার দেখাতে পারবো। এটা মোটামুটি ব্যাপার। তো আপনাদের সফটওয়্যারটা কি আপনার হচ্ছে কি মানে মানে পে করে ইনস্টল করতে হয়? স্টোরি বোর্ডিং সফটওয়্যার, হ্যালো, হ্যাঁ শুনছি আমি। হ্যাঁ হ্যাঁ, এটাকে পে করে ইনস্টল করতে হয়? সবই তো পে করে ইনস্টল করতে রে ভাই, পৃথিবীতে পয়সা ছাড়া মানুষ কাজ করবে কেন? কিন্তু কথা হচ্ছে চোর তো আছে সব জায়গায়। এখন আপনি যদি ক্র্যাক ভার্সন ইউজ করেন, করতেই পারেন, এটা তো আর কেউ ধরে রাখতে পারবে না। আরেকটা আছে ওপেন সোর্স সফটওয়্যার তো পাওয়া যায়, যেমন যেমন আমি এই যে ইয়েটা আপনি খেয়াল করেন নাই মনে হয়, আপনারা খেয়াল করেন নাই বলেই মনে হয় বুঝেননি। আপনারা এই যে সফটওয়্যারটা দেখতে পাচ্ছেন, এটা এটা কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড না, খেয়াল করেন নাই কেউই, আমি জানি। এটা এমএস ওয়ার্ড না, এটা আলাদা একটা সফটওয়্যার, এবং এটা ওপেন সোর্স সফটওয়্যার, চুরি করি নাই, এটা ফ্রি সফটওয়্যার, এবং এটা ওপেন সোর্স সফটওয়্যার। ওপেন সোর্স সফটওয়্যার মজা হচ্ছে যে এইটা আপনি ফ্রি পাবেন, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এটা আপগ্রেড হবে রেগুলার, এবং সেটা অটো আপগ্রেড হবে। তো এই ধরনের ওপেন সোর্স সফটওয়্যার আছে, পাওয়া যায়। তা ওপেন সোর্স সফটওয়্যার গুলি আপনি ব্যবহার করতে পারেন। ওপেন সোর্স সফটওয়্যার ব্যবহার করলে যে যন্ত্রণাটা হলো যে আপনাকে প্রচুর শিখতে হবে, কারণ এটা প্রচলিত জিনিস না, আর এটা পয়সা দিয়ে পাওয়াও যায় না, এটা ফ্রি, কিন্তু এটা আপনি শিখতে হবে। এরকম ওপেন সোর্স সফটওয়্যার আপনার আছে হলো ইয়েতে, এডিটিং এর ক্ষেত্রে আছে, এডিটিং এর সফটওয়্যারটা আমার কাছে শর্টকাট নাম, যদিও আমরা প্রিমিয়ারে কাজ করি, বাট শর্টকাট যেটা আছে প্রিমিয়ারের মতোই কাছাকাছি, কিন্তু আপনাকে শিখতে হবে জিনিসটা। ওই সফটওয়্যার আপনার অনেকে প্রিমিয়ার প্রো চালায়, কিন্তু প্রিমিয়ার প্রো সেই 1953 সালের ভার্সন চালায়। কেন চালায় জানেন? কারণ নতুন ভার্সন ইনস্টল করলেই অনেক কিছু শিখতে হয়, ওই ভয়ে নতুন ভার্সন ইনস্টল করে না। অনেকে দেখবেন ফটোশপ 53 সালেরটা চালায় বা ইলাস্ট্রেটর 53 সালেরটা চালায়, ইয়ে করে না,
মানে ইনস্টল করে না, নতুন সফটওয়্যার ইনস্টল। যে যে নতুন সফটওয়্যারে ভার্সনে যে লোক বদলায় না, তাকে আপনি যদি বলেন নতুন সফটওয়্যার ইউজ করতে, সে তো পালায় যাবে। আমি বলতে চাইছিলাম সিনেমাটোগ্রাফি নিয়ে তো কথা হইলো, আমার একটা বেসিক কোশ্চেন ছিল, সেটা থেকে সিনেমাটোগ্রাফারদের কি ফটোগ্রাফির উপরে আসলে বেসিকটা তো লাগেই, মানে সেটা কি কেউ যদি সিনেমাটোগ্রাফিতে ইন্টারেস্টেড হয় তার কি ফটোগ্রাফি দিয়ে শুরু করা উচিত, মানে হ্যাঁ হ্যাঁ, fundamental- অবশ্যই অবশ্যই ফটোগ্রাফি দিয়ে শুরু করা উচিত, কারণ বেসিকটা তো ফটোগ্রাফিতে। বেসিকটা আপনি যদি ফটোগ্রাফি দিয়ে শুরু করেন, তাহলে আপনি একেবারেই খুব ঠান্ডা মাথায় ধীরে ধীরে শিখতে পারবেন। সিনেমাটোগ্রাফি আর ফটোগ্রাফি আলাদা জিনিস না। সিনেমাটোগ্রাফি হচ্ছে ফটোগ্রাফির থেকে এক্সটেনশন আর কি, একটু বড় আর কি জিনিসটা। কিন্তু ফটোগ্রাফির পুরো পরিপূর্ণ জ্ঞান আপনার থাকতে হবে। যেমন আমি আমার আমার জীবনে একটা মজার ঘটনা বলি। আমি আমার ড্রোন, যেটা ড্রোন ক্যামেরা আমি চালাই, আপনারা হয়তো জানেন কিনা। সেই ড্রোন নিয়ে আমি এক জায়গায় গেছি একবার। তো ওখানে ক্যামেরাম্যান হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, ঠিক আছে? ক্যামেরাম্যান হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে এবং ওকে নিয়ে হসপিটালে নিয়ে ভর্তি করতে হয়েছে, বাধ্য হয়েছে। কি খাইছে কে জানে, তার এমন অবস্থা হয়েছে, তা সে আর। তো তখন আমি বলতেছি ঠিক আছে, আমি ক্যামেরাটা চালাই দিই। তো অদ্ভুত লোক, সেই ডিরেক্টর বলতেছে আপনি ক্যামেরা চালাতে পারেন? হ্যাঁ। ব্যাপার হচ্ছে ক্যামেরাতে দ্রোন জটিল বেশি। ও, দ্রোন একটা পরিপূর্ণ ক্যামেরা থাকে ওখানে, তার সাথে ওটা তো উঠতে থাকে, হুম, তাই না? এবং এই উঠতে থাকা একটা দেশকে কন্ট্রোল করা খুব কঠিন কাজ, সহজ না বাংলাদেশে। মানে দ্রোন আমি নিজেও খুব ভালো চালাই তা না, এবং বাংলাদেশে ভালো দ্রোন চালানোর মানুষ খুব কম। জি। তো এই বিষয়টা, তো এইগুলো বিষয়। তা আপনি যদি মানে সিনেমাটোগ্রাফি করতে হলে আপনাকে অবশ্যই মানে ফটোগ্রাফি সবই জানতে হবে। এটা খুব বেসিক ব্যাপার এটা। ঠিক আছে, মোটামুটি মনে হয় আলাপ শেষ নাকি? জি। শেষ করি। ঠিক আছে, আজকে শেষ। আপনারা বইটা কিনে নেন, যারা যারা এখনো কিনেননি বইটা কিনে নেন। বইটা খুবই ভালো, এবং আমার কাছে আমার মানে হচ্ছে রিকমেন্ডেশন হচ্ছে যে বাংলা ভাষায় সবচেয়ে ভালো বই এইটাই, ডিজিটাল সিনেমাটোগ্রাফির উপরে। এবং এত ডিটেইল লেখা, এত ভালো লেখা, আমি আমার কাছে মানে সিনেমাটোগ্রাফির বাংলা ভাষায় সবগুলি বই আছে। তো এত ভালো বই আমি আর পাই নাই। অন্য অন্য বইগুলি বদনাম করছি না, কিন্তু আমার হচ্ছে যে অন্য বইগুলোর চেয়ে এটা বেশি ভালো। তো এটা কিনে ফেলেন, লাগবে। সিনেমার সাথে কাজ করলে আপনার পড়াশোনা তো করতেই হবে।